দর্শক আমন্ত্রণ মাঠের খেলা জয়ের বেলা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি নাজমুস সাকিব। বিশ্বকাপে অসাধারণ একটা ম্যাচ আজকে আমরা দেখলাম, আর্জেন্টিনা এবং আলজেরিয়া ম্যাচ। আমরা সেই ম্যাচ নিয়ে কথা বলবো, মেসির হ্যাট্রিক নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী কাজী পাপ্পু এবং ফুটবল ফ্যান আরিফিন তন্মা। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। পাপ্পু ভাইকে দিয়ে শুরু করতে চাই। লায়নেল মেসি, বলবো তাকে নিয়ে আসলে বলার কিছু নাই, তাকে নিয়ে আসলে সব বলতে গেলে শেষ হবে না। আপনার মুখে আসলে শুনতে চাই এই হ্যাট্রিকটাকে আসলে কিভাবে আপনি কথা দিয়ে রাঙাবেন। মানে আসলে মেসিকে নিয়ে কি বলবো, মানে আজকেও তার দেখেন অলমোস্ট 39 বছর, সামনের সপ্তাহে সম্ভবত তার জন্মদিন, এবং জন্মদিনের এক সপ্তাহ আগে এত অসাধারণ পারফরমেন্স। মানে দেখে মনে হচ্ছে যে মানুষের বয়স বাড়লে কিন্তু খেলাটা মানে ফ্লোটা কমে যায়, আর আমার কাছে মনে হচ্ছে যে মেসির বয়স কমে যাচ্ছে। এবং আজকে প্রথম গোলটা দেখেন, সেই ডিবক্সের বাইরে থেকে জোরালো শট, এবং জিদানের ছেলে লুকা জিদান হাত দিয়ে ঠেকিয়ে দিয়েছে, কিন্তু জাল বল আটকাতে পারেনি। এবং সেকেন্ড গোলটা এটা আমি বলবো যে সেটা আনলাকিলি, মানে হয়তোবা পারেন করেছে। বাট থার্ড গোলটা সেই মেসির চিরচাহিত কোনা দিয়ে তার বাঁ পায়ের শটের নিখুঁত শট জালকে খুঁজে নিয়েছে। এবং পুরো ম্যাচটা যদি খেয়াল করেন, যেভাবে আর্জেন্টিনা যে ফরমেশনটা সাজিয়েছে, এবং আপনি দেখবেন যে ডিপলের সাথে মেসির যে কমিউনিকেশনটা ছিল, মানে অনেকটা আমি দেখেছি বেশ কয়েকটা জায়গায় যে ওরা ওই দিকে ফোকাসটা দিতে গিয়ে মেসিকে ফোকাসটা থেকে সরে আসছে। এবং আলজেরিয়ার কোচ, মানে একজন কোচ কখন এইভাবে কিভাবে বলে আমি জানি না, যে যখন একটা টিমে মেসির মতো বিশ্বমানের ফুটবলার থাকে সেখানে সে বলে কি না যে আমাকে মেসি নিয়ে ভাবতে হচ্ছে না, বা মেসিকে নিয়ে আমাদের কোনো কেন বলেছে সেটা সেই উনি হয়তো মনে করেছেন যে মেসির এটা শেষ, আর কত দিবেন, বয়স হয়ে গেছে। কিন্তু আমরা তো সেটা দেখেছি পুরো ম্যাচ জুড়ে, যেভাবে আসলে বল কন্ট্রোল থেকে শুরু করে 25 গজি 30 গজি শট দিচ্ছেন মেসি, অসাধারণ। আমি যদি একটু তন্ময়ের কাছে জানতে চাই, এই মেসিকে আসলে কিভাবে আপনি রেটিং দিবেন? আসলে ভাইয়া, মেসির ফুটবল নিয়ে বলার মতো যোগ্যতা আমাদের কারো কাছে নাই। কিন্তু আমি যদি ফ্যান হিসেবে বলি, মেসির ফ্যান হিসেবে বলি, তাহলে হচ্ছে আমাদের এই হোল জেনারেশনটাকে মেসি যেরকম ফুটবল উপহার দিয়েছেন, অবশ্য তার শেষ সময় আমরা বলছি, তবে তার খেলা দেখে আবার মনে হচ্ছে না যে শেষ সময়। কারণ সে অনেকের থেকে এখনও অনেক দিক দিয়ে এগিয়ে। যদি আপনি দেখেন যে এখনও মেসি যেরকম ড্রিবলিং, বলা হয়ে থাকে যে মেসি হচ্ছে অনেক দিন হচ্ছে আপনার কঠিন লিগের বাহিরে, যেহেতু সে MLS খেলছে। কিন্তু আজকে যদি আপনি মেসির খেলাটা লক্ষ্য করেন, মেসি স্টিল সেই আগের মেসি আছে। মেসি শট বলেন, ড্রিবলিং বলেন, মেসি যেটাকে আমরা যেটা মেসি স্পেশাল হিসেবে জানি, যে মেসি হচ্ছে বার্ডস আই ভিউ থেকে মাঠটাকে দেখে। তো মেসি সেরকম পাসগুলা যদি আপনি খেয়াল করেন, ওয়ান টাচগুলা, মেসি সেই আগের মেসি। তো মেসি হচ্ছে ঠিক একইভাবে প্রাকৃতিক, আপনি যদি দেখেন যে আজ থেকে ঠিক 20 বছর আগে, সেই জুনের 16 তারিখেই মেসি তার আর্জেন্টিনা সব থেকে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করেছিলেন। আজকে মেসি ঠিক জুনের 16 তারিখেই আবারও সে গোল করলেন সব থেকে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে। তো আমি মানে আমার দেখা মেসি হচ্ছে ফুটবল থেকেও কিছু গিফট সে পাচ্ছেন। তো ফ্যান হিসেবে আমি আসলে মানে মেসিকে বলে আমি শেষ করতে পারবো না, শুধু দেখেই গেলাম আমরা মেসির শ্রেষ্ঠত্ব। পাপ্পু ভাইয়ের কাছে আসতে চাই, আপনি হিসাব করেছিলেন কিনা যে মেসি আসলে কয় গোল পাবেন আজকের ম্যাচে? আসলে হিসাব করিনি, হ্যাটট্রিক করবে সেটা আমি কখনোই কেউই ভাবিনি, আমরা কেউই ভাবিনি, বিকজ অফ আলজেরিয়ার যে খেলার ধরন, বা এদের আমরা জানি যে এরা খুব ফাস্ট ফুটবল খেলতে পছন্দ করে সেই। বাট আমি ম্যাচ ধরে রেখেছিলাম যে আর্জেন্টিনা জিতবে, এটা নো ডাউটলি। বাট মেসির আসলে মাঠে নামার পর, আসলে ও মাঠে নামা মানে হলো পুরো চিত্রটা পাল্টে দেওয়া। এবং আপনি দেখেন শুরুতে যখন 4-5 মিনিটের প্রথম গোলটা হলো, সেটা হয়তো অফসাইডে বাদ, কিন্তু যখন একটা প্লেয়ার গোল পেয়ে যায় তখন তার আত্মবিশ্বাসটা বেড়ে যায়। আর সেটা যদি মেসির মতো প্লেয়ার হয় তাহলে তো তার আত্মবিশ্বাসের কোনো কথাই থাকে না। এবং সে যখন গোল পেয়ে গেল তখন তার টিম কিন্তু, আর এই পুরো আর্জেন্টিনার টিমটা কিন্তু আমরা দেখেছি 2022 সালেও তারা মেসিকে কেন্দ্রিক করে সব কিছু করেছে। একটা মেসির যে অপূর্ণতা ছিল সেই অপূর্ণতা পূরণ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং এটাই কিন্তু একটা টিমমেটের কাজ থাকে। আপনি দেখেন 2011 সালে যখন ক্রিকেট বিশ্বকাপ হয়, সচিনের একটা আক্ষেপ ছিল বিশ্বকাপ পাচ্ছিল না। ওই পুরো ইন্ডিয়ার টিমটা কিন্তু ওই সময় ফাইনাল খেলেছিল, বা পুরো টিমটা কিন্তু খেলেছিল সচিনকে ট্রফি দেওয়ার জন্য। তো এই যে মেসি চলে যাবে, মেসির যে আক্ষেপটা থাকতো সেটা 2022 সালে পূর্ণতা করে দিয়েছিল তার টিম। এবং সেই ধারাবাহিকতা কিন্তু তারা এখনও রেখেছে, ডিপল থেকে শুরু করে
প্রত্যেকটা প্লেয়ার তারা কিন্তু চেষ্টা করেছে মেসিকে যতটা রিল্যাক্স রাখা যায়। আপনি জানেন যে উনি মাঠে নামা মানে প্রত্যেকটা প্লেয়ারের টার্গেট থাকে যে ওকে টার্গেট করতে হবে, মেসিকে আটকাতে হবে, এবং সেই কাজটা যদি করতে যায় তাহলে তাকে ফাউলে ট্যাকেল হতে হবে, নানা রকমের বাধার সম্মুখীন হতে হবে। সেই কাজটা থেকে রিল্যাক্স করার জন্য কিন্তু তার পুরো টিমমেটটা কাজ করেছে। এবং মেসি ওই যে বললো ভাইয়া যেরকম বললো যে আসলে ওকে নিয়ে বলার মতো যোগ্যতা আমাদের কারণে, কিন্তু একটা জিনিস বলতে হবে যে আমরা যদি আমাদের পরবর্তী জেনারেশনকে বলতে যাই, আমরা তো ম্যারাডোনা পেলের খেলা ইউটিউবে দেখেছি, বাট আমরা কিন্তু বলতে পারবো যে আমরা আমাদের জেনারেশনে এসে মেসির মতো একজন প্লেয়ারকে পেয়েছি। আমার মনে হয় না যে ওর মতো নেক্সটে আর কাউকে পাওয়া যাবে যাকে দিয়ে আর মানে তার পায়ের জাদু আর কেউ দেখাতে পারবে। তন্ময়, আপনার কাছে জানতে চাই, এই যে বয়সের ট্যাগ দিয়ে দেওয়া, মানে বলা হচ্ছিল যে মেসি আর কতটা কি করতে পারবেন, এই বিশ্বকাপ আবারও খেলছেন, বিশ্বকাপ আবার পর, এগুলো নিয়ে অনেক ট্রোল হচ্ছিল, সমালোচনা হচ্ছিল। আসলে স্ক্যালোনির যেই মাইন্ডসেট বা ওর যে টিম গোছানোর যে স্টাইল, এটা হচ্ছে আর্জেন্টিনার যে স্পোর্টিং প্রজেক্টটা সে সাজাচ্ছে, সেটা ধরেন 2019-এর পর থেকে আপনি যদি দেখেন তখন থেকে আজকের ম্যাচ পর্যন্ত পুরো টিম মেসির জন্য খেলে অ্যান্ড মেসি আর্জেন্টিনার জন্য খেলে। তো আপনি যদি দেখেন ডিপলের সাথে মেসির যে কানেকশন, এটা আরও দৃঢ় হয়েছে যখন তারা দুইজনই ইন্টার মায়ামিতে খেলছে। আর মেসির মতো একটা প্লেয়ারের জন্য আমার কাছে মনে হয় যে বয়স একটা সংখ্যা মাত্র, এটাও মেসির ক্ষেত্রে আরও কমিয়ে ফেলে। মেসি এর থেকে আসলে অনেক বেশি শক্তিশালী, মেসি এখনও পারে, সেটা সে আজকে আবারও প্রুফ করলো পুরো ওয়ার্ল্ডের সামনে। মেসির সঙ্গী যারা আছেন, ডিপলকে নিয়ে আমরা শুধু একটু কথা বলি। যেই গোলটা হলো যে 4 জন আলজেরিয়ান প্লেয়ারকে কাটিয়ে মানে কিভাবে একটা গ্যাপ বের করে মেসিকে বলটা দিয়ে দেওয়া হলো, এই জিনিসটার কানেকশন নিয়ে যদি আপনি বলেন, এটা কি আসলে তারা MLS যে একসঙ্গে খেলে সেটারই আসলে রসায়ন কিনা? অবশ্যই, কারণ আপনি যখন আপনার টিমমেট পাশে পাবেন এবং আপনি ক্লাবেও খেলছেন, যেটা আপনি দেখেন যে বার্সেলোনার অর্ধেক অংশ প্লেয়ারই কিন্তু স্পেনে এবার ন্যাশনাল টিমে রয়েছে, তাদের কমিউনিকেশনটা সেটা থাকে। কারণ আমি জানি আমার টিমমেটের মেন্টালিটিটা কি, আমি জানি মেসিকে কি কোন জায়গাটায় দিতে পারলে মেসি কি করতে পারবে। তো ওই রসায়নটা কিন্তু ওই MLS থেকে না, MLS-এ খেলার কারণে হয়। আবার ওরা কিন্তু ন্যাশনাল টিমে আমি জানি না 2022 সাল থেকে এরকম একটা প্রবাদ শোনা যাচ্ছিল যে মেসির বডিগার্ড হিসেবে মাঠে নামানো হয় ডিপলকে, কারণ যাতে মেসিকে কোনো ইনজুরির আঘাত না করে। তো আপনি একসাথে ন্যাশনাল টিমে খেলছেন, একসাথে ক্লাবেও খেলছেন, যার কারণে ওই রসদটা তৈরি হয়েছে। এবং আপনার টিমমেট যখন থাকে আপনার টিমে, সে কিন্তু জানে আমি কিভাবে স্পেসটা দিব এবং কি করলে আমার ওই প্লেয়ারটা কতটুকু এক্সিট করতে পারবে মাঠে। তন্ময়, আপনার কাছে জানতে চাই ডিপল এবং মেসির কেমিস্ট্রি নিয়ে। ডিপল আর মেসির কেমিস্ট্রি নিয়ে বলার আগে আমি বলতে চাই যে আর্জেন্টিনার যে মিডফিল্ড আছে এটার ইঞ্জিন কিন্তু ডিপল। অনেক ক্ষেত্রেই হয়তো সে লাইমলাইটে আসে না, কিন্তু হচ্ছে আপনি যদি ডিপলের খেলা লক্ষ্য করেন, ডিপল কিন্তু অনেক হাই ওয়ার্ক রেট প্লেয়ার, সে অনেক খেটে খেলার টাইপের একজন প্লেয়ার। সো এটার সাথে হচ্ছে মেসির সাথে ডিপলের একটা আলাদা বন্ডিং আছে, যেটা ভাইয়া একটু আগে বললো যে ডিপলকে মেসির বডিগার্ড হিসেবে বলা হয়। তো সেক্ষেত্রে এখন যখন ডিপল মেসির সাথে ক্লাবও শেয়ার করছে, সেক্ষেত্রে তাদের কম্বিনেশন আরও বেশি ভালো হয়েছে। সেটা আজকে ডিপলের যে পেনিট্রেশন পাসটা 4 জনের মাঝখান দিয়ে, লিটারেলি ওই পাসটার পরে মেসি পুরো পোস্টটা ফ্রি পেয়ে গেছে। তো এটা আপনার একটা উদাহরণ হয়ে গেল আমাদের জন্য যে মেসি এবং ডিপলের কেমন একটা ভালো কম্বিনেশন তৈরি হয়েছে। পাপু ভাইয়ের কাছে যদি আসতে চাই আরো একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে মেসি তো 10-এ 10 পেল, কিন্তু লাউতারো মার্টিনেস বা ওদিকে আলমাডা বা বাকিরা আসলে কেমন পারফর্ম করলো? আপনি যদি মেসিকে এক পাশে রেখে আসলে আর্জেন্টিনার পারফরমেন্স মূল্যায়ন করেন, তাহলে কিন্তু আমি পারফরমেন্স মূল্যায়ন খুবই, আপনার লাউতারো মার্টিনেস আজকে বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল, কিন্তু সে ওটাকে গোলে কনভার্ট করতে পারেনি। এবং দেখেন স্কালোনি কিন্তু ঠিক সেকেন্ড হাফে গিয়ে ওই জায়গাগুলো চেঞ্জ করে ফেলেছে, যাদের ফল পাচ্ছিল না। এবং এই জায়গাটা আপনি আর্জেন্টিনা আজকে পুরো ম্যাচটা মেসি কিংবা ডিপলের যে রসায়নে যেভাবে ম্যাচ বের করেছে, বাট আদার সাইডের যে 10 জন প্লেয়ার বা যারা স্ট্রাইকিং জোনে বা মাঝ মাঠে, বাকিদের পারফরমেন্স কিন্তু হয়তো বা ল্যাকিংস থাকলেও ওই জায়গাটা কাভার আপ করে দিয়েছে এই মানুষগুলো। কিন্তু আদার্স প্লেয়ারদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা থাকে আপনার, সেই এক্সপেকটেশনটা আমি অন্তত পক্ষে ফিল করিনি আর্জেন্টিনার অন্য প্লেয়ারদের। তন্ময়? হ্যাঁ, আপনি যেটা কোয়েশ্চেন করেছেন সেটা আমার আর্জেন্টিনার ফ্যান হিসেবে খুবই কঠিন প্রশ্ন আমার জন্য। কারণ হচ্ছে আজকে মেসিকে বাদ দিয়ে যদি আমি আর্জেন্টিনার অন্য প্লেয়ারদের খেলা বলি,
তাহলে আমি পার্সোনালি স্যাটিসফাইড না। কারণ হচ্ছে অবশ্য আমি একটা দিক দিয়ে নিজেকে বুঝিয়েছি, যেটা হচ্ছে আলমাদার আজকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ডেবিউ হয়েছে, অ্যান্ড লাউতারো মার্টিনেজ যদি আমরা 2022 সালেও দেখি, ও কেন জানি যেরকম লিথাল স্ট্রাইকার ওকে ইন্টার মিলানে দেখা যায়, সেরকম কিন্তু ওকে আর্জেন্টিনাকে আমরা ওভাবে পাই না, যেটা আমাদের 2022 সালের ওয়ার্ল্ড কাপে আলভারেজ খুব ভালোভাবে পুষিয়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে আমি একটু চিন্তিত, তবে আমি আশা করি যেহেতু মেসি আছে, শেষমেশ সেই পারবে সেখান থেকে উদ্ধার করতে। আচ্ছা পাপু ভাই, ডিফেন্সের কথা কি বলবেন? আমি যদি অফসাইডের গোলটার হিসাব করি, ওই সময় কিন্তু পুরো ডিফেন্স ওপেন ছিল এবং আর্জেন্টিনা কিন্তু সহজে গোলটা হজম করেছে। এটা যদি আলজেরিয়া না হয়ে অন্য কোনো বড় দল হতো, তো সেই ক্ষেত্রে তো আসলে মানে আপনি ডিফেন্সের দুর্বলতা নিয়ে আসলে কি বলবেন আর্জেন্টাইন? ওই যে আমি বললাম যে আসলে আর্জেন্টাইন ডিফেন্স যাদের আজকে ওতামেন্ডি ছিল না, খুব এক্সপিরিয়েন্স একজন ফুটবলার, তাকে কেন পরবর্তীতে নামানো হয়েছে আমি আসলে জানি না। বাট আমার কাছে মনে হচ্ছে যে রোমেরো যারা ছিল তারা যথেষ্ট ভালো ছিল, কিন্তু আপনি মাঠে যখন একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার থাকে তাহলে কিন্তু পুরো চিত্রটা পাল্টে যায়। এবং আপনি দেখবেন আলজেরিয়া যখন বল নিয়ে যখন অ্যাটাকিংয়ে যাচ্ছিল, প্রায় সময় কিন্তু তারা ঢোকার চেষ্টা করেছে ফাঁক ফোকর দিয়ে, এবং ওই ল্যাকিংসগুলো কিন্তু এখনই আপনাকে ঠিক করতে হবে স্কালোনিকে, যে আমার কোন কোন জায়গাটা এখন ল্যাকিংস রয়েছে। আর আই থিঙ্ক সো ওতামেন্ডিকে রিজার্ভে না রেখে আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট ম্যাচে একাদশের একাদশ, কারণ এক্সপিরিয়েন্স প্লেয়ার, তিনি জানেন কোন জায়গাটা কি। নেতৃত্ব একটা বড় গুণ। আপনি দেখবেন ব্রাজিলে এখনো কিন্তু একটা কথা বলা হয়, থিয়াগো সিলভা কেন নাই, মানে বয়স হয়ে গেলেও তাকে রাখা, কারণ উনি জানে যে আমার কোন জায়গাটা থেকে ম্যাচ বের হতে পারে, আমার কোন জায়গায় কোন প্লেয়ারটা ল্যাকিংস রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ডিফেন্সটা আসলে ওই যে বললো ভাইয়া যেরকম বললো যে আসলে পুরো মেসি রিলেটেড হয়ে যাওয়াতে আজকে ম্যাচে ওই ল্যাকিংসগুলো ভুলগুলো চোখে পড়ছে না, চোখে পড়ার মতো আসতেছে না, বাট আছে। একটু কষ্ট করতে হবে, একটু দেখতে হবে, তাহলে কিন্তু ডিফেন্সের ল্যাকিংসগুলো পাওয়া যাবে। আর যখন আপনি দেখবেন যে আলজেরিয়ার রিয়াদ মাহরেজ মাঠে নামলো, অনেকটা কিন্তু চিত্রপট আরেকটু পাল্টে গিয়েছিল। এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওই যে আমি বললাম যে এক্সপিরিয়েন্স যত মাঠে থাকবে তাদের কাজটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, এবং তারা জানে যে এই মাঠটাকে আমি, এই টিমটাকে আমি কোন জায়গাটা আমার ল্যাকিংস রয়েছে, ওই জায়গার দুর্বলতা নিয়ে তারা কাজ করতে পারে। আলজেরিয়াও কিন্তু খুব একটা প্রেশার দিয়ে আসলে ফুটবলটা খেলেনি, এবং তারা যখন আসলে ওই যে অফসাইডে যখন গোল বাতিল হয়ে গেল, তারপর থেকে আসলে তারা ছন্নছাড়া হয়ে গেছে, মেসির মোমেন্টামটা নিয়ে নিল। মার্টিনেজ তো আজকে খুব বেশি চ্যালেঞ্জিং মোমেন্টে পড়তে হয়নি তাকে। তো সব মিলে আসলে বলবো যে এই যে পরের ম্যাচগুলোর জন্য আসলে আর্জেন্টিনার কি কি প্রয়োজন, আসলে কোথায় কোথায় কাজ করা প্রয়োজন, আপনি আপনার মূল্যায়নটা যদি বলেন। আমি যদি বলি যে আর্জেন্টিনার এবার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের ফার্স্ট থেকেই হচ্ছে ওরা খুব ইনজুরির একটা ব্যাপার যাচ্ছিল। যেমন আজকে যদি আপনি খেয়াল করেন যে লেফট ব্যাকে যাকে খেলানো হয়েছে মেডিনা, ওর কিন্তু মেইন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক, তো ওকে লেফট ব্যাকে আজকে ট্রাই করেছে স্ক্যালোনি। সো ট্যাগলিয়াফিকো হয়তো খুব তাড়াতাড়ি ব্যাক করবে টিমের সাথে। সেকেন্ডলি হচ্ছে রাইট ব্যাকে আজকে ফার্স্টে স্টার্ট করেছিল মন্টিয়েল, কিন্তু ওই জায়গাটা কিন্তু মেনলি মলিনা খেলে। সো আমার মতে মনে হয় যে আজকে স্ক্যালোনি বা যদি আর্জেন্টিনার খেলাটা আপনি লক্ষ্য করেন, আর্জেন্টিনা কিন্তু খুব বেশি প্রেশারাইজ ফুটবল খেলেনি, ওরা কিন্তু খুব বেশি যে অ্যাটাকিং খেলেছে এমন ফুটবল কিন্তু আজকে আর্জেন্টিনা খেলেনি। কারণ আমার কাছে মনে হয়েছে যে ওরা নেক্সট ম্যাচগুলোর জন্য ওদের কিছু এক্সপেরিমেন্টাল মুভ ছিল আজকে স্ক্যালোনির সাইড থেকে। সেকেন্ডলি হচ্ছে আপনার আর্জেন্টিনার প্লেয়ারদের আমার মনে হয় যে ইনজুরি যেহেতু না হয়, সেক্ষেত্রে ওরা একটা সেফ ফুটবল খেলেছে। আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এই ছিল মাঠের খেলা জয়ের বেলাতে। পুরো বিশ্বকাপ জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। অনেক ধন্যবাদ।